দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শুনছেন কমিউনিটি রেডিও নলতা FM 99.2 সাতক্ষীরা থেকে আন্তর্জাতিক নারী দিবস 2026 শীর্ষক ফোন ইন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালত নারীর অধিকার ও সুরক্ষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রতিমা রানী। বন্ধুরা, আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস 2026। আন্তর্জাতিক নারী দিবস 2026 এর একাধিক থিম বা প্রতিপাদ্য রয়েছে। এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। দর্শক শ্রোতা, জাতিসংঘ 1975 সালের 8 মার্চ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের অবদান এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবে উদযাপন করা হয়। দর্শক শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নলতা FM থেকে সম্প্রচারিত আন্তর্জাতিক নারী দিবস 2026 শীর্ষক ফোন ইন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালত নারী অধিকার ও সুরক্ষা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সহযোগিতায়, আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP ও ইউরোপীয় ইউনিয়ন ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRF। আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন 3 জন অতিথি। জনাব তাহমিদ সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা, কালীগঞ্জ উপজেলা। আর রয়েছেন নাসরিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা, মথুরেশপুর ইউনিয়ন পরিষদ। আরও আছেন নার্গিস সুলতানা, উপজেলা সমন্বয়কারী, গ্রাম আদালত প্রকল্প, সাতক্ষীরা সদর ও কালীগঞ্জ উপজেলা। প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে নাসরিন আক্তার ম্যাম, আপনার কাছে যে এই যে আন্তর্জাতিক নারী দিবস, এটা প্রতিপালন করা হয়, আসলে এটা পালন করা কেন গুরুত্বপূর্ণ এবং গ্রাম আদালতের সঙ্গে আসলে এটার সম্পর্কটা কি, যদি আপনি বলেন। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীর অধিকার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার পূর্ণব্যক্ত একটা বিষয়, একটা দিন। এটা আমরা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী এটা পালন করে থাকি। আমার মনে হয় নারীরা বিভিন্ন ক্ষেত্রে সমাজে অবহেলিত, বঞ্চিত। তাদের সঠিক বিচার পাওয়ার জন্য এটা গ্রাম আদালতের সাথে সম্পৃক্ত। গ্রাম আদালত অল্প সময়ে স্বল্প খরচে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন বিরোধ মীমাংসা করে থাকেন। এজন্য নারীরা যেন তাদের অধিকারগুলো সঠিকভাবে পেতে পারে, তাদের বিরোধগুলো সঠিকভাবে নিষ্পত্তি করতে পারে, এজন্য গ্রাম আদালতের সাথে এই বিষয়টি সম্পৃক্ত বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমার এবারে প্রশ্ন হচ্ছে স্যার আপনার কাছে যে গ্রাম আদালতে আসলে নারীদের অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে রেডিও নলতায় আমন্ত্রিত করায় আমি এখানকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আমাকে কথা বলতে বলার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে প্রশ্নটা কি বললেন আপনি? এটা হচ্ছে গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রামের মানুষেরা আসলে তারা অবহেলিত। গ্রামের মানুষ পিছিয়ে থাকে সব সাইড থেকে, যে কারণে তারা শহরে বা তারা বড় বড় আদালতে যাওয়ার তাদের আর্থিক সুযোগ নেই, তাদের সেরকম সক্ষমতা নাই, তাদের দেখা যাচ্ছে যে তাদের সেই ধরনের শিক্ষা বা কোথায় যোগাযোগ করতে হবে তাদের সেই সচেতনতা নাই। যে কারণে এই যে গ্রাম আদালত, গ্রামের সরকারের যে একটা তাদের জন্য যে ব্যবস্থা করেছে, সরকার আসলে সবার জন্যই সুবিধা দিয়ে থাকে, কিন্তু পিছিয়ে পড়া মানুষ হচ্ছে গ্রামের মানুষগুলো। তো এই পিছিয়ে পড়া মানুষদের মূলত এই সুযোগ দেওয়ার জন্যই আজকে এই গ্রাম আদালতের ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। তো আমার হচ্ছে এবারের প্রশ্ন ম্যাম আপনার কাছে যে গ্রাম আদালতের সেবা গ্রহণের ক্ষেত্রে আসলে
নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রথম আসলে চ্যালেঞ্জগুলো কি? গ্রাম আদালতের প্যানেল সদস্য হিসেবে নারীর যে অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে বাধা সমূহগুলো আসলে কি? ধন্যবাদ দিদি আপনাকে। নারীদের ক্ষমতার বাড়তে গ্রাম আদালত কিভাবে কাজ করতে পারে, গ্রাম আদালত কতটা নিরাপদ এবং বিশ্বাসযোগ্য, সেটা নারী সদস্য নিয়োগ, প্রশিক্ষণ ও সচেতনতা কর্মশালা আয়োজন করে গ্রাম আদালত কার্যকরভাবে নারীদের ক্ষমতায়ন করতে পারে। গ্রাম আদালত কম খরচে, সহজলভ্য ও স্থানীয় নেতৃত্বের তত্ত্বাবধানে হওয়ার নিরাপদ। তবে নারীরা অংশগ্রহণ বাড়াতে সামাজিক সচেতনতা ও প্রশিক্ষণ অপরিহার্য। নারী দিবসে এই বিষয়ে আলোচনায় সমাজের সচেতনতা বৃদ্ধি সাহায্য করে। তো এখানে এখানে আপনি আরও একটা প্রশ্ন করেছেন যে এখানে গ্রাম আদালতে সেবা নেওয়ার ক্ষেত্রে কার কাছ থেকে বেশি সহযোগিতা বা গ্রাম আদালতের বিরোধ নিষ্পত্তি। এখানে আমি একটু বলি নিজের অভিজ্ঞতা। গ্রাম আদালতে নিজের কথা নিজেই বলা যায়, এখানে কোনো উকিল লাগে না। তারপরে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদে যে মামলার আবেদন করা যায়, আসা যাওয়ার খরচেরও চিন্তা করা যায় না। এজন্য এখানে গ্রাম আদালতে সকল সুযোগ সুবিধা পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। তো ম্যাম, এবারে আপনার কাছে জানতে চাই যে গ্রাম আদালতে আসলে সেবা গ্রহণের ক্ষেত্রে নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা যে প্রথম চ্যালেঞ্জগুলো আসলে কি কি, সেটা যদি আমাদেরকে বলেন। নিজের অধিকার প্রতিষ্ঠার উপায়ে নারীদের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন অসচেতনতা, তথ্যের ঘাটতি, তারপর গ্রাম আদালতে বিচারিক সেবা প্রক্রিয়া সম্পর্কে জানাশোনার ঘাটতি থাকে। নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যাতায়াত, পরিবহন অসুবিধা, পরিবারের বাইরে এসে নারীর বিচার প্রার্থনা বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে অনিশ্চিত করা, নিরাপত্তাবোধের অভাব থাকে। কাঠামোগত সুবিধার অভাব, যেমন পরিচ্ছন্ন টয়লেট, বিশ্রামের জায়গার অভাব, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিয়ন পর্যায়গুলোতে যথাযথ জায়গা না থাকা, নারীদের জন্য আলাদা কর্নার না থাকা, ইউনিয়ন পরিষদগুলোতে সেবা প্রদানকারী ব্যক্তিদের আচার ব্যবহার, শব্দ চয়ন, সহনশীলতা, সম্মানের অভাব, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বাধা, এগুলোই মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। আসলে এই যে গ্রাম আদালতের যে প্যানেল সদস্য হিসেবে আসলে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান বাধা সমূহগুলো যদি আমাদেরকে একটু বলেন। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সুবিধা ও অধিকার বিষয়ে নারীদের মধ্যে সচেতনতা ও তথ্যের অভাব দেখা যায়। নারীর বিচার প্রক্রিয়ায় নারী অংশগ্রহণকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা না করা, নারীদের বিচারিক সক্ষমতা সম্পর্কে সাধারণ জনগণের সংশয় এবং নারীদের মতামতকে গুরুত্ব না দেওয়া, নারীদের কিছু কিছু ক্ষেত্রে বিচারিক প্যানেলে নারীদের অংশগ্রহণ বিষয়ে পুরুষ প্যানেল সদস্যদের অসহযোগিতামূলক মনোভাব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পুরুষ সদস্যদের প্রাধান্য দেওয়া, নারী সদস্যদের মতামতকে যথাযথ মূল্যায়ন না করা, গ্রাম আদালতের প্যানেলে অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের আগ্রহের ঘাটতি, এগুলোই মূলত প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রেডিও নলতায় চলছে কিন্তু গ্রাম আদালত নিয়ে অনুষ্ঠান। তো আপনারা কিন্তু সরাসরি আমাদেরকে ফোন কল করতে পারেন 01731 এই নম্বরে, আর ফেসবুকে গিয়েও কিন্তু কমেন্টস করতে পারেন, আপনার প্রশ্ন রাখতে পারেন। তো এবারে প্রশ্ন হচ্ছে যে নার্গিস আপু, আপনার কাছে যে নারীদের ক্ষমতায়ন বাড়াতে গ্রাম আদালত কিভাবে কাজ করতে পারে, গ্রাম আদালত কতটা নিরাপদ এবং বিশ্বাসযোগ্য, একটু জানতে চাচ্ছি আপনার। ধন্যবাদ আপনাকে। নারীদের ক্ষমতায়ন বাড়াতে গ্রাম আদালত কতটা বিশ্বাসযোগ্য, সেটাই তো আপনি জানতে চাইছেন। তো এখানে নারীদের ক্ষমতায়ন বলতে এখানে যদি একজন কোনো নারী ঘটিত কোনো বিষয় থাকে যে আবেদনের ক্ষেত্রে, সেখানে একজন নারী যদি প্যানেল সদস্য থাকে, তখন এখানে উনি ওনার মনের ভাবটা প্রকাশ করে সবকিছু ইজিলি ভাবে বলতে পারে। যদি এখানে কোনো পুরুষ কোনো প্যানেল সদস্য থাকে, সেখানে সে তার মনের কথাগুলো বলতে পারে না। এই কারণে এখানে প্যানেল সদস্য হিসেবে নারীর গ্রহণযোগ্যতা অনেক বেশি, এখানে বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি থাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো আমি আরেকটু আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে গ্রাম আদালত আসলে বিরোধটা কয়দিনের মধ্যে নিষ্পত্তি হয়? গ্রাম আদালতের বিরোধটা 90 দিনের ভিতরে নিষ্পত্তি করতে হয়। তবে যদি খুব বেশি সময় লাগে তা আরও 1 মাস সময় লাগে। মোট 120 দিনের ভিতরে পুরাটা নিষ্পত্তি হয়ে যায়। আসলে এটা কি হয়? হ্যাঁ, অবশ্যই হয় এটা।
অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এখানে আসলে এই যে বিচারিক সেবাটা এটা আসলে কয়জন কয়জন মিলে যে একটা গ্রুপ করে তারপরে কি করা হয় নাকি হ্যাঁ। প্যানেল চেয়ারম্যান না, এখানে গ্রাম আদালত মূলত এখানে 3টা ধাপ আছে। এটা বিধি 31 প্রাক বিচার ও শুনানিতে নিষ্পত্তি করা হয়। এখানে যদি কোনো পক্ষ আবেদন করার পরে যদি 1 সপ্তাহের ভিতরে যদি তারা নিজেরা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কোনো মারফত দিয়ে তারা নিষ্পত্তি করে, তখন এটা বিধি 31-এ সমাধান করা হয়। আর যদি বিধি 31 না হয়, যদি কোনো পক্ষ যদি মনে করে যে না আমি এটা মানতেছি না, আমি আসতেছি না, তখন প্রাক বিচারে যাওয়া হয়। প্রাক বিচারে যদি সেটা নিষ্পত্তি হয়, তখন সেটা শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এখানে শুনানি করতে গেলে বা প্রাক বিচার করতে গেলে এখানে কমপক্ষে 5 জন সদস্য লাগবে। এখানে 5 জন সদস্যের ভিতরে একজন চেয়ারম্যান থাকবে, আর 2 জন আবেদনকারী এবং প্রতিবাদীর পক্ষে 2 জন করে সদস্য থাকবে। একজন ইউপি সদস্য, সে ইউনিয়ন পরিষদের মনোনীত, আর একজন ওই ওয়ার্ডের মনোনীত একজন ব্যক্তি সে নির্বাচন করতে পারবে, করে এখানে সে বিচারিক সেবা পেতে পারে। আর যদি এইখানে যদি কোনো নারী আবেদনকারী হয় বা নারী প্রতিবাদী হয়, তখন অবশ্যই তারা এখানে একজন মহিলা প্যানেল সদস্য নির্বাচন করে এই মামলাটা নিষ্পত্তি করে। ধন্যবাদ দিদি। ধন্যবাদ আপনাকে। তো আমার এবারে প্রশ্ন হচ্ছে নাসরিন আক্তার ম্যাম আপনার কাছে যে কোন ধরনের মামলার ক্ষেত্রে আসলে গ্রাম আদালত কার্যকর? গ্রাম আদালত মূলত ছোটখাটো বিরোধ, যেমন দেওয়ানি, ফৌজদারি, এই ধরনের মামলাগুলো গ্রাম আদালতে গ্রহণ করা হয়। গ্রাম আদালতে খুব সামান্য ফিস লাগে। এখানে মনে করেন যে দেওয়ানি মামলা 20 টাকা এবং ফৌজদারি মামলা 10 টাকা ফিতে একটা বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়। ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আন্তর্জাতিক নারী দিবসে সারা বিশ্বে নারীদের কৃতিত্বকে সম্মান করে এবং জেন্ডার বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং এই দিনে আমাদের সমাজে নারীদের কৃতিত্ব উদযাপন করার উপায়গুলি নিয়ে সকলের চিন্তা করা উচিত। নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সচেতনতার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে জেন্ডার পক্ষপাত দূর করা গুরুত্বপূর্ণ। তো দর্শক শ্রোতা, আমি আবারও এই প্রশ্নে ফিরে যাব। তো আমার এবারে প্রশ্ন হচ্ছে স্যার আপনার কাছে যে এখন আমরা আপনার কাছে জানতে চাইব গ্রাম আদালতে আইনে নারীর স্বার্থ সংশ্লিষ্ট কি, এটা যদি আমাদেরকে বলেন। আইনি বিষয়টা জি স্যার, মানে হচ্ছে আইনি বিষয়ে যে স্বার্থ আসলে কি, স্বার্থ সংশ্লিষ্টতা কি? ধন্যবাদ। আসলে যে গ্রাম আদালত আইন 2006 যে বিধিমালা অনুযায়ী গ্রামে আদালতে তার যে আইনি স্বার্থ, এই আইনি অনুযায়ী তখন এই মহিলা যখন যে সুবিধাগুলো পাবে, যে তার বকেয়া ভরণ পোষণ, তারপরে খরপোশ, এরপরে ইউনিয়ন পরিষদ কর্তৃক যে আদালতে তার যে মামলা, সেগুলো তার সুযোগ সুবিধা পায় এবং নারীর অপমানের যেসব ব্যবস্থা সৃষ্টি হয় তা অনুযায়ী, তার বিচার ব্যবস্থা অনুযায়ী সে তার সুবিধাগুলো পায়। এবার মামলার আরও অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো পায়, পাওয়ার মাধ্যম দিয়ে সে তার অধিকারগুলো ফিরে পায়। আর মূলত গ্রাম আদালতটা আসলে তাদের জন্যই, নারীদের সুযোগ সুবিধার জন্য সৃষ্টি করা হয়েছে এবং সে এখানে অত্যন্ত সহজেই স্থানীয়ভাবে খুব দ্রুত সেই সুযোগগুলো ফিরে পায়। আসলে এরকম যে যারা হচ্ছে পদ্মাশীল, যারা প্রতিবন্ধী, তারা তো দূরে যে তাদের অধিকারটা আসলে সেইভাবে আদায় করতে পারে না, তখন এই যে গ্রাম আদালতে গিয়ে তার অধিকারটা সে অবশ্যই অবশ্যই হ্যাঁ, আদায় করতে পারে। তারপরে প্রতিবন্ধী, তাদের জন্য আসলে অনেক বাধা, কষ্ট, সমস্যা আছে বলে তারা গ্রামে সহজে। আর মূল কথা হচ্ছে গ্রামটা হচ্ছে তার একটা পরিবেশ, পরিচিত জায়গা, যে কারণে সে সহজে এটা তার জন্য সুবিধা হয়। কিন্তু দূরে তার একটা অপরিচিত জায়গা বিধায় সেখানে যে তার অনেক কিছু দ্বিধা, দ্বন্দ্ব, সমস্যা, হেজিটেশন ফিল করে। এই জন্য গ্রামে তার এইগুলো আসলে এই সুবিধা, এটা সরকার তাদেরকে চিন্তা করেই এই কার্যক্রম হাতে নিয়েছে এবং এখান থেকে তারা সুফল পাচ্ছে। এই যে
আমাদের এই ম্যাডাম যেটা বললেন যে তারা খুব সহজেই তারা এই সুযোগগুলো অল্প সময়ের মধ্যে, কতদিনের কথা বললেন আপনি? 120 দিন সর্বোচ্চ 90 দিনের ভিতরে 120 নিষ্পত্তি দিন, হয় আর 1 মাস হ্যাঁ। উদ্যোগ নেওয়া যায়। 120 দিনের যেটা 4 মাস, আর 3 মাস বা 4 মাসের মধ্যে তারা এই সুযোগগুলো পায়। এই জন্য তো আসলে এখানে অনেক সুযোগ সুবিধা আছে। তো আমি এবারে হচ্ছে নার্গিস আপু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়টা যে এখন আমরা যে নারী স্বার্থ সংশ্লিষ্ট কি সেটা যদি আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলেন। নারী স্বার্থ সংশ্লিষ্ট বলতে এখানে জি। যে একজন নারীকে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, তারপরে তাকে ইফটিজিং করা, তার দেশে মানে তার বিভিন্নভাবে তারা অপদস্থ করা, তারা কোনোভাবে ফোনে হয়তো হয়রানিমূলক কথা বলা, জি। এই ধরনের কাজগুলো নারী স্বার্থ সংশ্লিষ্ট বোঝায় আর কি। ধন্যবাদ আপনাকে। তো এবার হচ্ছে আমার প্রশ্ন নাসরিন আক্তার ম্যাম আপনার কাছে যে এই যে সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত কেন প্রয়োজন বলে আপনি মনে করেন? গ্রাম আদালতের নারী পুরুষের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন দলিত নৃগোষ্ঠী, আপনার কাছে তো অনেকেই আসে আপনার ইউনিয়ন পরিষদে, আপনি সেটা সেইভাবে আলোচনা যদি করতেন আমাদের যে আসলে গ্রাম আদালত কেন প্রয়োজন। গ্রাম আদালত মনে করেন যে গ্রামের অসহায় মানুষ যারা দূরে যে সেবা নিতে পারে না, অপরিচিত মানুষ, আবার প্রতিবন্ধী মানুষের যাতায়াতের সমস্যা থাকে, আর্থিক ঘাটতি থাকে, এবং এসব মানুষেরা ইউপি সদস্যরা তাদের পরিচিত পরিজন তাদের যেটাই নির্বাচিত, তাদের সাথে তারা মনের কথাগুলো বলতে পারে। এসব মানে এগুলোর মাধ্যমেই তারা তাদের সুবিধা অসুবিধা গ্রামের ইউপি সদস্য চেয়ারম্যান সাহেবের সাথে যেভাবে বলে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন, এগুলো বাইরে আসলে ওইভাবে সম্ভব হয়ে ওঠে না, অপরিচিত বলে হয়ে ওঠে না। এই জন্য গ্রাম আদালত মানে খুবই প্রয়োজন আমার মনে হয়। তো আপনাদের এই যে গ্রাম আদালতের কথা বললেন, তো এখানে আসলে বিচারের যে কার্যক্রম এটা যদি একটু বলতেন আমাদের, কিভাবে কি হয় আর মানুষ কিভাবে প্রথম আগে কি করবে, কি করতে হয়। কোন একটা ঘটনা ঘটার পরে যখন ওই ব্যক্তি পরিষদে আসেন, তো মনে করেন প্রথমে এসে আমাদের সাথে কথা বলেন যে ওনার ঘটনার বিবরণ দেন, তারপরে আমরা আমাদেরকে বলি যে আবেদন করেন, ওনার আবেদন আমাদের কাছে দিলে আমরা ফর্মটা পূরণ করে নিই। ফর্ম পূরণ করার পরে সেটা হচ্ছে বিচারের জন্য প্রস্তুত করা হয়, নথি রেডি করা হয়, এবং সেটা অনেক বিচার আছে যেগুলো মানে প্রাক বিচার আমরা বলে থাকি যে গ্রাম আদালত গঠনের পূর্বে সেটা নিষ্পত্তি হয়ে যায়। আবার অনেক বিচার আছে যে আপনার 3 মাসের মধ্যে নিষ্পত্তি আমরা করি, আবার অনেক বিচার আছে যদি কোনো কারণে 3 মাসের মধ্যে না হয় তাহলে সেটা 120 দিন মানে 4 মাসের মধ্যে আমরা সেটা নিষ্পত্তির চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। তো নার্গিস আপু, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে গ্রাম আদালত পরিচালনার যে সংবেদনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি নিশ্চিত করতে এটা আসলে করণীয়টা কি হবে? করণীয়টা হবে এই যে নিশ্চিত করতে, যেটা হচ্ছে অনেক সময় ইউনিয়ন পরিষদে গেলে যে হয়তো চেয়ারম্যান সাহেব ব্যস্ত থাকেন, উনি সময় দিতে পারে না বা উনি অসুস্থ থাকেন, মানে যে কোনো কারণে এটা করতে গেলে আরও বেশি গ্রাম আদালত সম্পর্কে আরও বেশি ইউনিয়ন পরিষদ বাড়িকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে ইউনিয়ন পরিষদ মানুষ যাবে। যেমন এখানে মানে অল্প সময় আমাদের প্রচার দিতে হবে, প্রচারই প্রসার। যেমন অল্প সময়ে স্বল্প খরচে গ্রাম আদালতের সেবা পাওয়া যায়, মাত্র 10 টাকা 20 টাকার বিনিময়ে এখানে সেবাটা পাওয়া যায়। এখানে আসতে যে একটা ইউনিয়ন পরিষদে আসতে যে একজন মানুষের খুব বেশি খরচ হয় না, আর এখানে আসে সে নিজের কথাটা বলতে পারে। এখানে উকিল লাগে না, একটা উকিল নিতে গেলে কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়, এখানে 1 টাকা খরচ হয় না। এখানে উনি ওনার মনের ভাবটা প্রকাশ করতে পারে, উভয়ের কথাগুলো ইউনিয়ন পরিষদ শোনে, এ কারণে এখানে সুবিধা পাওয়া যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে আসলে যে একটা ধরুন নির্যাতিত নারী যে এসে আপনাকে মামলা করলো, তো এখানে আসলে টাকার বিষয়টা আসলে কত টাকা নিষ্পত্তি। আচ্ছা ঠিক আছে, এখানে নির্যাতন কথাটা যদি উল্লেখ থাকে এটা গ্রাম আদালতের এখতিয়ার বহির্ভূত মামলা, এটা গ্রাম আদালত নিতে পারে না।
আমি আপনাকে হয়তো বুঝাইতে পারছি, নির্যাতন মামলা ইউনিয়ন পরিষদ নেয় না, এটা বহির্ভূত। তবে যদি কোনো নারী যদি আপনার ভরণ পোষণ স্বামীর কাছে বকেয়া ভরণ পোষণ যদি দাবি করে মামলা করে, তখন ইউনিয়ন পরিষদ এটা গ্রহণ করে। তো এই যে না একজন নারীর ক্ষেত্রে মেয়েরা তো সব জায়গায় প্রায় অবহেলিত, আমাদের দেশে তো বেশি। তো এই যে মারধর এটা কি কোনো গেছেন কি এটা না, এটা নির্যাতনটা পুরাটাই একটা যে স্বামী স্ত্রীর, এটা এখানে নেওয়া হয় না, শুধুমাত্র ভরণ পোষণ ছাড়া। হ্যাঁ, আর এখানে ছোট বাচ্চারা যে বিরোধ হয়তো বা কারোর গরু কারোর ফসল খাইছে, বা আপনার হচ্ছে যে ছোট ছোট মারামারি বিরোধ যেগুলো হয় নিজেদের মধ্যে, হুমকি ধামকি, ফোলা জখম, এইগুলো যে মামলা হয়, ছোট ছোট চুরি যেগুলো আছে এইগুলো, তারপরে যে পাওনা, এইগুলো হচ্ছে ফৌজদারি মামলার ভিতরে পড়ে। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে মনে করেন যে এখানে পাওনা টাকা আদায় কমপক্ষে 3 লক্ষ টাকা পর্যন্ত ইউনিয়ন পরিষদ নিতে পারবে। 3 লক্ষ টাকা বহির্ভূত কোনো মামলা ইউনিয়ন পরিষদ নিতে পারবে না। চুক্তি রসিদ, দলিল বা বন্ধকি জমি, দোকান ভাড়া, এরকম ধরনের যে মামলাগুলো আছে 3 লাখ টাকার ভিতরে, এগুলো ইউনিয়ন পরিষদ নিতে পারবে। ধন্যবাদ দিদি। এবারে স্যারের কাছে প্রশ্ন করতে চাই যে গ্রাম আদালত কি এবং এটি কোন আইনের অধীনে পরিচালিত হয়? গ্রাম আদালত গ্রামের অবহেলিত মানুষের জন্য। এইটা গ্রাম আদালত মূলত হচ্ছে গ্রামের মানুষের জন্য। এটা হচ্ছে আপনার নারীর অধিকার, সমতা, মর্যাদা প্রতিষ্ঠার হিসেবে এটা নারীর বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরির সুযোগ গ্রাম আইন আদালত 2006 অনুযায়ী এটা পরিচালিত হয়। এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, যেখানে ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, কম খরচে ও স্থানীয়ভাবে সমাধান হয়, এটাই আর কি। তো এবার আমি ম্যাম আপনার কাছে জানতে চাই যে এই গ্রাম আদালত বিষয় সম্পর্কে যে প্রথম থেকে যে কি 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 বিষয় আছে ভিতরে, গ্রাম আদালতের ভিতরে, সেটা যদি আমাদেরকে একটু বলেন। আপনার ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে কি কি কাজ হয়? ধন্যবাদ দিদিকে। আসলে কি কি বিষয় বলতে যে মানে প্রসেসটা কি জানতে চাচ্ছেন? যে গ্রাম জি। হ্যাঁ, পরে একটা ঘটনা ঘটার পরে যখন ভুক্তভোগী আমাদের এখানে আসবেন, আমাদের ইউনিয়ন পরিষদে উনি প্রথম আবেদন করবেন। আমরা আবেদন নথিটা নেব এবং ওটা নথিজাত করবো, এবং ওখানে আপনার তারপরে গ্রাম পুলিশের মাধ্যমে সেটা আমরা নোটিশ পাঠাবো বিবাদীর কাছে, প্রতিবাদীর কাছে। নোটিশ পাঠানোর মাধ্যমে চেয়ারম্যান সাহেব, গ্রাম আদালতের সভাপতি উনি একটা নির্ধারিত দিন দেবেন। নির্ধারিত দিনে বাদী ও প্রতিবাদী দুজনেই উপস্থিত থাকবেন, হাজির হবেন, এবং ওনাদের উপস্থিতিতে এখানে আমাদের গ্রাম আদালত কার্যক্রম চালু করা হবে। তো এই যে গ্রাম আদালত, এই ক্ষেত্রে আসলে ইউনিয়ন পরিষদের সচিবের ভূমিকাটা কি, আসলে আপনার ভূমিকাটা কি থাকে সেখানে? এখানে মনে করেন একজন সচিব হিসেবে ইউনিয়ন পরিষদে আমার দায়িত্ব থাকে, যখন একজন ব্যক্তি আসেন ওনার সমস্যাটা, আবেদনটা আমাকে গ্রহণ করতে হয়, এবং সেটা আমি নোটিশ তৈরি করে দিই, এবং গ্রাম পুলিশ সেটা নিয়ে যান বিবাদীর বাড়িতে, এবং সাক্ষীর বাড়িতেও নিয়ে যান, এবং সেগুলো নথিভুক্ত করার পরে যখন বিচারের দিনে সেটা উপস্থাপন করা, এবং উপস্থাপনের পরে যে রায়টা হয় সেটা নথিভুক্ত করা একজন ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে আমার উপরে দায়িত্বটা পড়ে। আর এই যে মামলা দায়ের করা, তো এই ক্ষেত্রে কোনো খরচ হয় কিনা তাদের? না, মামলা দায়ের খরচ বলতে এখানে যদি কোনো মামলা আপনার ফৌজদারি হয় সেক্ষেত্রে 10 টাকা ফি, এবং যদি কোনো মামলা দেওয়ানি হয় সেক্ষেত্রে 20 টাকা ফি নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। তো আমি রাজ্য আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে উনি বলবেন যে ফৌজদারি মামলা আর হচ্ছে দেওয়ানি মামলা, তো এই বিষয়টা আমি পরিষ্কার হতে যাচ্ছি যে আসলে কি। ধন্যবাদ দিদি আপনাকে।
এখানে দেওয়ানি মামলা বলতে ওই যে আমি একটু আগে বললাম কোন চুক্তি রসিদ, বন্ধকি জমি, ফসলের জমি রাখা, জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো আছে এইগুলো দেওয়ানি মামলা। হ্যাঁ, আর্থিক সাইডটা দেওয়ানি মামলা। তো ফৌজদারি মামলা এখানে ছোট ছোট চুরি, ঝগড়া বিবাদ, মারামারি, হুমকি ধামকি, ফোলা জখম, এই ধরনের যে মামলাগুলো ছোট ছোট, এগুলো ফৌজদারি মামলা। ধন্যবাদ আপনাকে। তো আমি এবার স্যার আপনার কাছে জানতে চাই যে এই গ্রাম আদালত বিষয় নিয়ে কি কোনো যুব উন্নয়ন কোনো কি ভূমিকা রাখতে পারে? অবশ্যই ভূমিকা রাখতে পারে, যেহেতু যুবদের নিয়ে আমরা কাজ করি। 18 থেকে 35 বছরের যারা ছেলে মেয়ে তারাই তো যুব, এবং তাদের আমাদের কাজ হচ্ছে যুব উদ্বুদ্ধকরণ, যুবদের দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আত্মকর্মী স্বাবলম্বী করে তোলা। সেখানে আমরা সাধারণত এই বলে থাকি যে ইভটিজিং, তারপরে বাল্যবিবাহ, তারপরে দেখা যাচ্ছে যে যৌতুক, এগুলো তো আসলে গ্রামের সাধারণ মানুষের ক্ষেত্রে একটা ব্যাপক বিস্ফোরণ হিসাবে পরিচিত। তাই আমরা সেগুলো সচেতনতা সৃষ্টি করি যুবদের মাঝে, এবং তাদেরকে আমরা দেখা যাচ্ছে যে যখন ট্রেনিং করাই, আমাদের স্থানীয় পর্যায়ের বিভিন্ন গ্রামে যে আমরা ট্রেনিংগুলো করাই, 30 জন নিয়ে একটা ব্যাচ করি, এবং এই 30টা সদস্য যেন আরও 30 জনের কাছে তাদের তথ্য বা তারও অধিক তথ্যগুলো পৌঁছা দিতে পারে। এভাবে আমরা গ্রাম আদালতের সুযোগ সুবিধা তারা নিতে পারে। তারা স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি, আমাদের এই 2 ম্যাডাম যে কথাগুলো বললেন, যে আসলে স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্যই হচ্ছে গ্রাম আদালত। গ্রাম আদালত যাতে টুকটাক সমস্যা নিয়ে যাতে শহরে না ছুটতে হয়, ওই হাইকোর্টে না ছুটতে হয়, জজ কোর্টে না ছুটতে হয়, সুপ্রিম কোর্টে না ছুটতে হয়। আগে তো কোনো কিছুর জন্যই হচ্ছে এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইভাবে করতো। এগুলো ওই ক্ষুদ্র থেকে বৃহৎ হয়ে যায়। তাই ক্ষুদ্র থেকে এটা নিষ্পত্তির জন্য এগুলো আমরা যুব সমাজের মধ্যে এগুলো আমরা ভূমিকা পালন করতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা তাদেরকে এই বিষয়ে জানাই, প্রচার করি। যদি এই গ্রাম আদালতে ওনারা যদি আমাদের সাথে নিবিড় যোগাযোগ রাখে, তাহলে এটা আরো সম্প্রসারণ হবে, আরো বিস্তৃতি পাবে। ধন্যবাদ আপনাকে। তো নার্গিস আপু, এবারে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন সে চাই হচ্ছে কিভাবে আমি এর থেকে উদ্ধার হব। তো তার উদ্ধারের ক্ষেত্রে এই যে গ্রাম আদালত কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? এখানে আগে দেখতে হবে ইউনিয়ন পরিষদের এখতিয়ারভুক্ত মামলা কিনা। এটা যখন ইউনিয়ন পরিষদে আসে, আপুর কথার সঙ্গে আমি আরো একটু যুক্ত করি, যখন ইউনিয়ন পরিষদে আসে তখন এটাকে ওনারা দেখে যে এটা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত কিনা, এই মামলাটা নেওয়া যাবে কিনা। ওটা ওনারা দেখার পরে যদি উনি লেখাপড়া জানে তাহলে আবেদন ফর্ম আছে, গ্রাম আদালতের আবেদন ফর্ম, এই আবেদন ফর্ম উনি পূরণ করে দেয়। তা না হলে আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা আছেন উনি এটা পূরণ করে দেয়। তো তারপরে এখানে চেয়ারম্যান সাহেবকে দেখায় যে এই মামলাটা যে গ্রাম আদালতে নেওয়া যাবে কি, গ্রাম আদালতে নিতে গেলে কতদিন, মানে কবে নোটিশ করবে। এখানে তো নির্ধারিত একটা দিন থাকে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 1 থেকে 2 দিন একটা নির্ধারিত দিন আছে, এই দিনে শুধু গ্রাম আদালতের বিচার কার্যক্রম হয়। তো সেই দিনে উনি দেওয়ার পরে উনি ওটা প্রসেস করে দেয়, নোটিশগুলো গ্রাম পুলিশ দিয়ে আসে। তারপরে যে প্রথম যেদিন আসে তখন হচ্ছে আবেদন ফর্ম পূরণ করে। তারপর প্রথম দিনের যে মামলার অর্ডার শিট আছে, যেটা বলি হচ্ছে মামলার আদেশনামা, এই আদেশনামাটা এটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উনি লেখেন, চেয়ারম্যান সাহেবের মানে মাধ্যম দিয়ে চেয়ারম্যান সাহেব এটা করেন। আসলে এখন কিন্তু অনেকে গ্রাম আদালত, হ্যাঁ, অনেকেই জানে না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা যেটা করি সেটা মানে আমাদের যে গভর্নমেন্টের যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোতে আমরা অ্যাটেন্ড করে ওনাদেরকে গ্রাম আদালতের কাজ, ওখানে তো বিভিন্ন প্রকারের বেনিফিশিয়ারি থাকে। ইউনিয়ন পরিষদগুলোতে বিভিন্ন এনজিওদের মিটিং হয়,
বিভিন্ন গভর্নমেন্টের মিটিং হয়। এই মিটিংগুলোতে আমরা আগে থেকে হয়তো ডেট নেই কি আমরা যখন যাই তখনও ওনাদের থাকে, তখন আমরা ইউনিয়ন পরিষদের সম্মতিক্রমে আমরা ওখানে যেই গ্রাম আদালতের কার্যক্রমগুলো আলোচনা করি। বিশেষ করে আমরা যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দলিত সম্প্রদায় যারা আছে তাদের দ্বার প্রান্তে আমরা পৌঁছানোর চেষ্টা করি বা ইউনিয়ন পরিষদের মাধ্যম দিয়ে সেটা পৌঁছাই। এখন আগে অনেকে ইউনিয়ন পরিষদের যে বিচারকের সেবাটা সঠিক সময়ে স্বল্প সময়ে যে পাওয়া যায় এটা অনেকে জানতো না। এখন আস্তে আস্তে মানুষ ইউনিয়ন পরিষদমুখী হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের সেবাগুলো পাচ্ছে। একটু আগে যে যুব স্যার যে কথাগুলো বললেন, আসলে যে স্যারদের বিভিন্ন ট্রেনিং হয়, মিটিং হয়, ডে অবজারভেন্স হয়। ওইখানে আমরা গ্রাম আদালতে ইয়তরা থাকে, ইয়তরা পারে না এমন কোনো কাজ নাই। তো তারা গ্রামের যে অধিকাংশ জায়গায় ঝগড়া বিবাদ এগুলো হয়, তখন কিন্তু ওনারা যদি বলে যে তোমরা ইউনিয়ন পরিষদে যাও, ইউনিয়ন পরিষদে গেলে এখানে অল্প সময়ে মাত্র 10 টাকা 20 টাকা বিনিময়ে এখানে সেবা পাওয়া যায়। তখন কিন্তু একজন মানুষ কিন্তু সে বুঝবে যে না, আমার যদি একটা উচ্চ আদালতে যেতে হয়, একটা মামলা নিষ্পত্তি করতে গেলে কমপক্ষে 50 থেকে 60,000 টাকা, কোনো মামলায় 1 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়, সে মামলাগুলো নিষ্পত্তি হয় না। সেগুলো যদি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হয় 3 থেকে 5 বছরের ভিতরে আবারও ইউনিয়ন পরিষদে ফিরে আসে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সেটা নিষ্পত্তি করে দিতে হয়। এইগুলো যদি আমরা ঠিক মতো যদি প্রচার দেয় বা ইউনিয়ন পরিষদে এইগুলো দেয়, তাহলে এই বিচারকের সেবা বা মানুষের ইউনিয়ন পরিষদের প্রতি আস্থা বাড়বে। ধন্যবাদ দিদি আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো ম্যাম, এবারে আপনার কাছে জানতে চাই যে এই যে গ্রাম আদালত নিয়ে আপনারা কাজ করেন, তো পরিচালনা করেন, তো পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা আপনার ইউনিয়ন পরিষদে? আসলে গ্রাম আদালতের সমস্যার সম্মুখীন খুব একটা আমরা হই না, যেহেতু স্থানীয় জনগণ আমাদের পরিচিত, ওনাদের ভোটে মেম্বার চেয়ারম্যানরা নির্বাচিত। এখন গ্রাম আদালতের যে রায়টা হয় জনগণ সেটা সুষ্ঠুভাবেই মেনে নেয়, শান্তভাবেই মেনে নেয় এবং সেখানে তারা তাদের পরবর্তীতে কোনো সমস্যা হলে পুনরায় আসে। এজন্য আমার মনে হয় না যে গ্রাম আদালতে আসলে সেরকম কোনো সমস্যার সৃষ্টি হয় না। হ্যাঁ, তো আসলে এটা হচ্ছে গ্রাম আদালতের কার্যক্রম আরো কার্যকর করতে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আপনি? আরো কার্যকর গ্রাম আদালতের এই কার্যক্রমকে আরো শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদের যেটা দরকার, জনবল বৃদ্ধি করা একটা বেশি দরকার। কারণ এখানে আসলে সচিব একজন হতে ইউনিয়ন পরিষদে দেখা যায় কাজের প্রচুর চাপ থাকে, জনগণের চাহিদা মতো মানে সেবা দিতেও অনেক সময় আমরা একটু ব্যর্থ হই। এখন আর্থিক একটু মানে হওয়াটাও মনে হয় দরকার আছে, আর্থিক সচ্ছলতা সরকারের এখানে কিছু মানে করবে, এটা আর কি, এটা আমাদের চাওয়া গ্রাম আদালতের আর্থিক সচ্ছলতা করতে হবে। ধন্যবাদ আপনাকে। তো আমি আবার স্যারের কাছে যাব যে স্যার, আমার হচ্ছে এবারের প্রশ্ন এই যে যেটা আমি ম্যামের কাছেও করলাম যে গ্রাম আদালত সম্পর্কে আরো শক্তিশালী করার জন্য কি কি প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা মূলত ব্যাপক এটা সচেতনতা সৃষ্টি করতে হবে, প্রচার প্রসার করতে হবে গ্রামের সাধারণ মানুষের মধ্যে। এবং দেখা যাচ্ছে যে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন যে হাট বাজার, প্রচার প্রসার এগুলো করলে দেখা যাচ্ছে যে আসলে যত বলে যে প্রচারেই প্রসার, যত প্রচার করা হবে তত প্রসার পাবে, তত গ্রামের মানুষ এটার সম্পর্কে সুবিধা অসুবিধার মেরিট ডিমেরিট সাইডটা জানার মাধ্যমে তখন দেখা যাচ্ছে যে আসলে গ্রামের মানুষগুলো গ্রামে তাদের আদালতটাকেই বেছে নেবে, তারা দূরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। কাছের বাড়ির কাছেই সুযোগ যদি থাকে সে কি দূরে যেতে চায়? এভাবে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে যারা যে এখানে ভূমিকা, এনজিওরাও বিভিন্ন ভূমিকা পালন করতে পারে। এইভাবে সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলো একযোগে যদি কাজ করে, আমি মনে করি এইটা যত জটিল মানুষ মনে করুক জটিল না, এটা অত্যন্ত সহজ। স্যার, আমরা একটু ফেসবুকে দেখতে চাই কমেন্টস করছে কে কে। আমাদের সাথে যুক্ত আছেন শেষ প্রান্তে এসে উনি আসসালামু আলাইকুম বলছেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই ভালো আছি, ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য।
আরও লিখেছেন যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আমাদের স্টেশন ম্যানেজার মামুন হোসেন আছেন, লিখেছেন গ্রাম আদালত স্থানীয় কমিউনিটি মানুষের কাছে একটি আস্থা ও ভরসার নাম, এটার প্রচার প্রসার আরও কিভাবে বাড়ানো যাবে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আতিয়া রহমান, আমাদের ঢাকার একজন স্যার আছেন আমাদের সাথে, লিখেছেন আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে শুভেচ্ছা ও অশেষ শ্রদ্ধা, আমরা সব ধরনের নির্যাতন মুক্ত পরস্পর শ্রদ্ধাশীল সমাজ চাই, ধন্যবাদ আপনাকে স্যার। আমাদের সাথে আছেন সরোয়ার আলম মেহেদি আছেন, চমৎকার প্রোগ্রাম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আব্দুল সালাম আছেন, গ্রাম আদালতে একজন নারী যদি নির্যাতনের শিকার হন তাহলে তিনি কিভাবে সহজে অভিযোগ করতে পারবেন, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আগেও আলোচনা করছি, তো পরে আবার একটু আমাদের বলে দেবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আমার এবারে প্রশ্ন হচ্ছে যে ইনি যেটা বললেন যে নির্যাতিত নারী কিভাবে আসলে অভিযোগ করতে পারবে কিনা, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ দিদিকে। নির্যাতিত নারী অবশ্যই আমাদের এখানে গ্রাম আদালতে আবেদন করতে পারবেন। এখন সবার আগে দেখার বিষয় হচ্ছে যে ওনার নির্যাতনটা কি ধরনের, যে এটা কি আসলে নারী নির্যাতন নাকি অন্য কোনো সমস্যা। যদি সেটা গ্রাম আদালতের এখতিয়ারভূত হয় তাহলে অবশ্যই আমরা সেটা গ্রাম আদালতে মামলা হিসাবে গ্রহণ করব, আর যদি এটা না হয় তাহলে সেটা জন্য আমরা উচ্চ আদালতে পাঠিয়ে দেব। নির্যাতনের ধরনটা একটু প্রকাশ করে বলে দেন, কি ধরনের নির্যাতন হলে এই গ্রাম আদালতে আপনার সে তার আবেদনটা করতে পারবে নির্যাতন থেকে নির্যাতন তো মনে করেন বিভিন্ন ধরনের নির্যাতন আছে, যে সংসারের ভেতরে মনে করেন স্বামী স্ত্রী একটা নির্যাতন, শ্বশুর শাশুড়ি অত্যাচার নির্যাতন, দেবর যা, হ্যাঁ এরকম যে মানে মানুষ যে বিভিন্নভাবে নির্যাতিত হয়, আবার কেউ কেউ হচ্ছে প্রতিবেশী দ্বারা নির্যাতিত হয়, এগুলোর মাধ্যমে মানে তারা আবেদন করতে পারবে। এইসব সমস্যার সম্মুখীন যদি হয় গ্রাম আদালতে তারা এগুলো আবেদন করতে পারবে। আমি একটু যোগ করি আপুর সঙ্গে স্যার, সেটা হচ্ছে যদি নির্যাতনটা যেমন নারী নির্যাতন বলতে বোঝায় এখানে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন, শ্বশুর শাশুড়ি কর্তৃক স্ত্রী নির্যাতন, দেবর কর্তৃক স্ত্রী নির্যাতন, এইগুলোর মামলা ইউনিয়ন পরিষদ নিতে পারবে না। হইতে পারে প্রতিবেশী কর্তৃক মারামারি ঝগড়া, ছোট ছোট যে মানে ফোলা জখম কিল এইগুলো যদি হয় তাহলে মেয়েদের নিয়ে গন্ডগোল লেগে গেল, এই যে হ্যাঁ বাড়ি এগুলো স্যার নিতে পারবে, ইউনিয়ন পরিষদ নিতে পারবে। খেলাধুলা করতে করতে আপনার জি স্যার, শেষে একটা বিরাট আকার ধারণ এটা ছোট এই যে মানে ছেলে, হ্যাঁ ছোট ছোট বিরোধ গুলো নিতে পারবে ইউনিয়ন পরিষদ, হ্যাঁ তবে স্বামী কর্তৃক যে নির্যাতন এটা নিতে পারবে ইউনিয়ন পরিষদের এখতিয়ার বহির্ভূত। ধন্যবাদ আপনাকে। তো আমাদের অনেক সময় দেখা যায় যে নারী যেরকম নির্যাতিত হচ্ছে পুরুষরাও কিন্তু নারীদের দ্বারা নির্যাতিত হয়, তো এটাও নিতে পারবে না। ধন্যবাদ। তো আমি এবারে জানতে চাচ্ছি স্যার আপনার মেসেজটা কি হবে এই আমাদের কমিউনিটির মানুষ যারা আছেন যারা এখনো জানেন না গ্রাম আদালত সম্পর্কে, তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা? সেটা তো আমি শুরুতেই বলছি যে যারা এটা জানে না মূলত কারা, যেরকম কিছু এমন একটা গহীন গ্রাম আছে যেখানে যোগাযোগ ব্যবস্থা নাই। আমরা অনেক সময় টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রাম দেখে থাকি, আমরা হানিফ সংকেতের এই যে ইত্যাদি অনুষ্ঠান দেখে থাকি, যে দেখা যাচ্ছে যে যোগাযোগ বিচ্ছিন্ন এমন একটা জায়গা, সেখানে আসলে মানুষ অনেক কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখনো অনেক ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, এরকম ভাবে শোনা যায়, এরকম বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠান যেরকম ইত্যাদি। হ্যাঁ, তো এরকম ভাবে যেসব জায়গায় যোগাযোগের বিচ্ছিন্ন আছে সেসব জায়গায় আমাদেরকে যোগাযোগ করতে হবে। এই যোগাযোগ যত আমরা প্রচার প্রসার, সেটা তো আমি শুরুতেই বলেছি যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যত রকমের স্থানীয় প্রোগ্রাম আছে, এই যে ইউনিয়ন এর প্রোগ্রাম, তারপরে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, যেসব সেমিনারগুলো হয়, রাজনৈতিক যেসব প্রোগ্রাম আছে, মসজিদে যেরকম জুম্মার দিন যে এখানে খুতবা হয়, তারপরে মানুষের যে অন্যান্য ধর্মাবলীর যেসব ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এসব যেখানে লোক সমাগম হয়, যেখানে যত লোক সমাগম হবে, যত যেখানে ক্রাউড হবে, সেই সব জায়গায় এই প্রচারগুলো চালালে আমার মনে হয় এগুলো থেকে মানুষ
পিছিয়ে থাকবে না, অসচেতন থাকবে না। মানুষ এটা থেকে দ্রুত সুযোগ সুবিধা পাওয়ার একটা পন্থা বা একটা রাস্তা তৈরি হবে। তো আমার একই প্রশ্ন আপনার কাছে, যে ম্যামের কাছে, যে আপনিও একই প্রশ্ন বলবেন যে যারা এখনো গ্রাম আদালত সম্পর্কে জানে না তাদের ক্ষেত্রে, যে আমাদের এই কমিউনিটির মানুষদের ক্ষেত্রে আপনার মেসেজটা কি হবে? আসলে এখন মানে গ্রাম আদালত সম্পর্কে জানে না এরকম মানুষ এখনো আছে আমাদের সমাজে। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে বিভিন্ন স্কুলগুলো থেকে, স্কুলে এই সম্পর্কে বলা যায়, কিংবা শুক্রবারে যেখানে জুম্মার নামাজ হয় খুতবায় হুজুর বলে দিতে পারেন। আর আরও একটা বিষয় আছে যে আমাদের এই যে ইউনিয়ন পরিষদে প্রতিদিন অনেকেই নাগরিক সনদ নিয়ে যায়। ওখানে যদি আমরা ছোট্ট করে নাগরিক সনদের এক কোনায় একটু একটা রাখি যে গ্রাম আদালত পরিচালন, মানে গ্রাম আদালত সম্পর্কে একটা কথা, তা আমার মনে হয় এটা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়। আর এছাড়াও আমরা হচ্ছে আপনার ওয়ার্ড সভা করতে পারি, হাট বাজারে বিলবোর্ড দেওয়া যেতে পারে, লিফলেট বিতরণ করা যেতে পারে। এভাবে মানে গ্রাম আদালতকে প্রসার করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। তো নার্গিস আপু, আমি আপনার কাছে শেষ প্রশ্ন রাখতে যাচ্ছি। তার জি। আগে একটু জানতে চাই, আপনি তো একজন পরিশ্রমী নারী, তো আজকের নারী দিবস, এই উদ্দেশ্যে আপনি যদি নারীদের ক্ষেত্রে আগে কিছু একটু বলেন। ধন্যবাদ দিদি আপনাকে। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি এটাই বলতে চাই যে আমরা নারীরা পিছিয়ে থাকবো না, আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যারা পিছিয়ে আসছি তাদেরকেও টেনে তুলতে হবে, তবে সেটা টেনে তুলতে গেলে আমাদের সকলের প্রচেষ্টা লাগবে, একজনের প্রচেষ্টা সম্ভব হবে না। স্যার এবং আপু দুইজন অনেক সুন্দর কথা বলেছেন, তবে আমি দুইজনের কাছে দাবি রাখবো বা অনুরোধ করব, দুইজনই একবারে রুট লেভেলের মানুষ নিয়ে কাজ করেন। তো যখনই রুট লেভেলের মানুষদের নিয়ে কাজ করেন তখন আমি অনুরোধ করব অন্তত গ্রাম আদালতে যে সেবাটা পাওয়া যায়। আর এই শ্রেণীর মানুষগুলো খুবই অবহেলিত থাকে। এনারা কোথাও যে, বিশেষ করে এদের যে নারীগুলো থাকে, নারীগুলো কোথাও যে বাজার থেকে স্বামীরা যে হয়তো একটা সংবাদ শুনিয়ে আসে, সেই সংবাদটা ওনারা দেয় না, বাড়ি এসে কথা বলে না, এনারা কোনো কিছু জানে না। এজন্য এটা বাইরের জগৎ সম্পর্কে এদেরকে জানতে হবে। যখন এই ট্রেনিং হয়, মিটিং হয়, ওয়ার্কশপ হয়, বিশেষ করে ইউনিয়ন পরিষদে আসে না এমন কোনো মানুষ নেই, যে কোনো সেবার জন্য ইউনিয়ন পরিষদে। তো আমি বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা আপুকে অনুরোধ করব, যখন আপনার হচ্ছে টিসিবির কার্ডের যে মালগুলো দেন, তারপরে যে নারীদেরকে যে হচ্ছে ভিজিএফ কার্ড, তাই তো? হ্যাঁ, ভিজিএফ কার্ড, ভিডব্লিউবির কার্ড, এনারা তো আপনার একবারে মানে ওনারা যারা আছে তারা তো একবারে রুট লেভেলে। হ্যাঁ, তো ওনাদের সাথে হ্যাঁ আমিও স্যার একটু বলি, আমিও একদিন হচ্ছে মথুরেশ্বর ইউনিয়ন পরিষদে একদিন যে সুযোগ হয়েছিল ওনাদের সঙ্গে আমার কথা বলার, তাপু বলছিল কথা বলার জন্য। তো আমি যখন কথা বলছিলাম, ওনারা 2-3টা মানুষই আমাকে হচ্ছে ওদের সমস্যার কথা বলছিল। আমি ওনাদেরকে বলছিলাম যে এখানে অভিযোগ করেন, নিষ্পত্তি হবে। ওনারা অলরেডি করে আমার কাছে পরে ফোন দিয়েছিল যে এটা নিষ্পত্তি হয়েছে। স্যার, এটা একটা বড় পাওয়া ছিল আমার ওই সময়। আচ্ছা, আমার জি স্যার। এটা বলছিলাম যে লাস্ট মেসেজটা কি হবে যারা এখনো জানে না, যারা এখনো জানে না, এই যে হ্যাঁ যারা জানে না তাদেরকে জানানোর জন্য ইউনিয়ন পরিষদ আছে, এই যে যুব স্যার আছেন, স্যারদের এরকম রুট লেভেলে বিভিন্ন ট্রেনিং হয় রুট লেভেলের ইয়তদের নিয়ে। তো স্যার বা আপু যদি মহিলা বিষয়ক আছে, ওনাদের সাথে ওনাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে স্যাররা মেসেজ দিল কি, স্যারদের প্রোগ্রামগুলোতে যদি আমাদেরকে ইনভাইট করে যে আমার আজকে প্রোগ্রাম আছে, আপনি একটু আসেন, যদি আপনার গ্রাম আদালত সম্পর্কে কথা বলেন। হ্যাঁ, এই যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে মেসেজগুলো দিলে ওনার রুট লেভেলে পৌঁছায় যাবে, আর ওনারা তখন এই সেবার মানটা পেয়ে যাবে। ধন্যবাদ দিদি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। তো দর্শক শ্রোতা, নারীর অধিকার সুরক্ষার গ্রাম আদালতের ভূমিকা, প্রয়োজনীয়তা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়সমূহ নিয়ে কথা বলছেন আমাদের অতিথিরা। কিন্তু আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা নারী দিবস উদযাপনের গুরুত্ব সম্পর্কেও জানতে পারলাম। নারীরা এই দিন নিজেদের অবস্থান বাস্তবতাকে বিশ্লেষণের মধ্য দিয়ে আগামীর কর্মপদ্ধতি নির্ধারণে উদ্যোগ গ্রহণ করতে পারে। নারীর অধিকার সুরক্ষার তথা নারী ক্ষমতায়ন ও যথাযথ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকল ধরনের বিভেদ, বাধা, বৈষম্য, শোষণ, বঞ্চনা, নির্যাতন ও সহিংসতার শূন্য কোঠায়
নেমে আসুক এমনটি প্রত্যাশা। তবে শ্রোতা, এতক্ষণ শুনছিলেন রেডিও নতা ৯.২ FM থেকে সম্প্রচারিত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস 2026 শীর্ষক ফোন ইন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালত, নারীর অধিকার ও সুরক্ষা। অনুষ্ঠানটি প্রচারিত হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সহযোগিতায় ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCR এর ব্যবস্থাপনায়। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম প্রতিমা রানী। এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভ বিদায়। সকলে ভালো থাকবেন।